আজ তোমাদের শোনাচ্ছি লীলা মজুমদারের খুড়োর কাহিনী। হ্যাপা ন্যাপা গুটে শুটে যেই না গজু খুড়োর ঘাড়ের খুবলানো দাগটার কথা তুলল, অমনি খুড়ো তাড়াতাড়ি টেবিলের চাদর দিয়ে সেটা ঢেকে ফেলে খুব বিরক্তির সঙ্গে বললেন, ও আর শুনে কাজ নেই। শুনেছি ছেলে মানুষদের কাছে বেশি ভয়ের গল্প করলে তারা ভীতু হয়ে যায়। আজকাল দুনিয়ার যেমন হাল হয়েছে, আর আমি নিজেও দেখেছি, মুখুরা ভবিষ্যতে কাতারে কাতারে বড় বড় চাকরি পাবে, কিন্তু ভীতুরা দাঁড়াবার একটু ঠাঁই পাবে না। এই অবধি বলে চুপ করলেন, কারণ ছোট কাকা ঘরে ঢুকে খবরের কাগজটা তুলে সকলের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বেরিয়ে গেলেন। সকলে হাঁফ ছেড়ে বাঁচল। গজুখুড়ো বিরক্ত হয়ে বললেন, বাছাজন নাকি ডাক্তারি ফাইনাল দেবে, কচু দেবে। যার কোনো দিকে এতটুকু নজর নেই সে হবে কিনা ডাক্তার? লোকের ব্যায়াম সারাবে, তার কারণ আবিষ্কার করবে। ওর নাকের ডগায় আমার ঘাড়ের এই যে কিলোটাক মাংস খ্যাপা দাঁতালো বাজুরে খুবলে খেয়ে অবধি ছক ছক করে বেড়াচ্ছে, সেদিকে দৃষ্টি নেই। তার এই বিকট ক্ষতচিহ্নটাও না পড়ল চোখে, না করল বুড়ো খুড়োর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এতটুকু দুশ্চিন্তা। পুলিশ দিয়ে ওর ডাক্তারি পড়া বন্ধ করে দেওয়া উচিত। আর তোরাও যদি ভারতের সুযোগ্য নাগরিক হতিস, তাহলে এই দাঁতালো বাঁদুরে খাওয়া বুড়োর সামনে অত নিশ্চিন্তে পেঁয়াজ আর মুড়ি মাখা চিবুতিস না। এদিকে মুড়ি মাখা শেষ। হ্যাপা ন্যাপা গুটে শুটে এ ওর মুখ চাওয়াচাই করছে। তারই মধ্যে ছর্দি বলে বসল, দাঁতালো বাদুর আবার কোত্থেকে এলো খুড়ো? এই তো সেদিন বললে দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে যখন মিত্রপক্ষের গোলাগুলি বোমা বিস্ফোরণ ফুরিয়ে এসেছিল, তখন তুমি আর দুজন টহলদার কোথাকার এক পরিত্যক্ত গুহায় কতগুলো আলকাতরা মাখানো প্যাকিং কেস বোঝাই সম্ভবত প্রথম মহাযুদ্ধের বাড়তি শ্রাপনেল পেয়েছিলে, তাই রক্ষে। সমস্ত লড়াইয়ের গতি তোমরা নাকি ফিরিয়ে দিয়েছিলে, নইলে মিত্রপক্ষের ট্যাফু বেরিয়ে যেত। হ্যাপা ন্যাপা গুটে শুটে নিঃশ্বাস বন্ধ করে বললে, শ্রাপনেল আবার কি? খুড়ো গেল চটে। তাও জানিস না? আবার বিজ্ঞানে পাস করার আশা রাখিস? আরে ওই যে সব ফালতু লোহা লক্করের টুকরো, মোর্চে ধরা নাট বল্টু, কবজা, পেরেক, এসব ছাইগাদা থেকে উদ্ধার করে এনে গোলাগুলির বদলে দিচপুরে কামানের নলে, তারপর কামান দেগে মোক্ষম জায়গায় লক্ষ্য করে ছুঁড়ে দিলেই আর দেখতে হতো না, শত্রুপক্ষ একেবারে ফর্দাফাই হয়ে যেত। হ্যাপা ন্যাপা গুটে শুটে নিঃশ্বাস বন্ধ করে বললে, তুমি বুঝি এক হাতে অত বড় যুদ্ধটা জিতিয়ে দিলে, আর হিংসুটে মিত্রপক্ষ কালা আদমি দেখে তোমাকে একটা লোহার ক্রসও দিল না? এমনকি স্বাধীনতার মূল কারণই তাহলে বলতে গেলে একমাত্র তুমি। এনারাও তো একটা পরমবীর চক্র দিতে পারতেন।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে খুড়ো বললেন, কপালে থাকলে তবে তো পাবো। কি আর বলবো দুঃখের কথা, সব আমার কপাল। ভেবে দেখ, এক ঘোর অন্ধকার রাত, চারদিকে বিকট চুপচাপ। আমি একা একা একটা প্রাচীন দুর্গ আগলাচ্ছি। সঙ্গীরা হয় মরে গেছে, নয়তো ভেগেছে, নয়তো খাটের তলায় ঢুকে তোষক বালিশের সাহায্যে প্রাণ বাঁচাচ্ছে। দুঃখে মানুষ আছে বাইরে থেকে বুঝবার জো নেই। আমি সেনাপতি হিসাবে ওদের দ্বন্দ্বমুণ্ডের কথাও বলতে পারিস, আবার বিপদকালের বলিও বলতে পারিস। দূরে এই গাছগাছড়াওয়ালা স্তূপকে দেখলে মনে হতে পারে হাজার বছর ওখানে মানুষের পা পড়েনি, কিন্তু সে ধারণা ভুল। দূরে যুদ্ধক্ষেত্রে শেয়াল খ্যাক খ্যাক করছে, তাও ক্ষীণভাবে কানে আসছে। এই অবস্থায় আমি একা আমাদের দুর্গের ছাদে পায়চারি করছি। পাশেই পুরনো কিন্তু অতিশয় কর্মক্ষম একটা গাদা কামান, তার নলটা নাটবল্টু দিয়ে ঠাসা। মুখটা ঘুরিয়ে নিয়ে লক্ষ্যস্থলে তাক করে ছুঁড়ে দিলেই হয়ে গেল। এই সময় হঠাৎ যেন আবছায়াতে দেখলাম দূরের ওই গেছো স্তূপটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। দেখে গায়ের রক্ত হিম হয়ে গেলেও যা যা করণীয় সব করে সেই দিকে লক্ষ্য করে দিলাম ছুঁড়ে কামান। তারপর আর কি বলবো, হয়তো ব্যস্তভাগিস মানুষ বলে আমি হড়বড় করেই হোক কি যে কারণেই হোক আমার ছেঁড়া বুটের গোড়ালিতে আটকে কামানটা একটু ঘুরে গেল। আর কি বলবো রে তোদের, মুহূর্তের মধ্যে একটা ভাঙা লোহার টুকরো সাই করে হয়তো মুন্ডটাই কেটে উড়িয়ে নিয়ে যেত। আমি বুদ্ধি করে ঝুপ করে একটা বৈঠকি মারাতে মুন্ডুর বদলে ঘাট থেকে সমান ওজনের মাংস কেটে নিয়ে চলে গেল। তারপর 7 দিনের মতো অজ্ঞান অচৈতন্য হবার আগে পলকের জন্য দেখতে পেলাম সেই গেছো স্তূপটাও নেই। বিজয়ী বন্ধুরা খাটের তলা থেকে দরজার আড়াল থেকে বেরিয়ে আমার প্রাথমিক চিকিৎসা করেছিল বলে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। দাদা যে কিছু বলবে নাকি? নগেন জ্যাঠা ঘরে ঢুকে কাষ্ঠ হাসি হেসে বললেন, তোর সেই কাঁটাল চুরির চিহ্নটা এখনো ঘাড়ে বয়ে বেড়াচ্ছিস, আবার তাই নিয়ে কাচ্চা বাচ্চাদের কাছে বারফাট্টাস হচ্ছে। আমি হলে তো অষ্টপ্রহর গলা বন্ধ গেঞ্জি পরে থাকতাম। বলি চললি কোথায়? গজু খুড়ো রেগে বললেন, কাজে যাচ্ছি। আমি তো তোমার মতো বেকার যুবক নই। তাছাড়া আমাকে সরকার ডাকেনি, তাই বা কি করে জানলে? দেশের নিরাপত্তা সম্বন্ধে কাউকে তো ভাবতেই হবে। সবটা শুনেই যাও। এই বলে আবার বসে পড়ে গজু খুড়ো বললেন, তা একটা কথা আছে, সাপে বর হয়,
আমারও তাই হলো। ওই প্রচণ্ড রক্তক্ষরণে আমার রক্তচাপের ব্যামো বেমালুম সেরে গেল। এখন আমি সব কিছু খাই। খেপা বাদুড়ের একরকম থাবা থেকে পাকা নাশপাতি ছিনিয়ে নিয়েছিলাম বলে সে আর ওই থেতো মুখ দিয়ে কতটুকু খেয়েছিল, না হয় একটু খুবলানো দাগ পড়েছিল। এই একটা জীবনের ওপর দিয়ে তো কম ধকল যায়নি, তার সমস্ত চিহ্ন ঘাড়ে বয়ে বেড়াচ্ছি। কলেজ থেকে মিছিমিছি খুড়োরা বাবাকে নাচিয়ে আমার নাম কাটিয়ে কলম পেশার কাজে ওনাদের আপিসে ঢোকাবার তালে ছিলেন। আমি কি আর সেই বান্দা? সে পালিয়ে গিয়ে পল্টনে নাম লিখিয়ে শটাং আরব মরুভূমিতে একপাল নানা দেশি সাহেব সেপাইয়ের সঙ্গে গেলাম ভিড়ে। তাদের দেখে তো যত সব জেল ভাঙা নাম করা দুষ্কৃতিকারী বলে মালুম দিল। তখনকার ওই সব বিভৎস অভিজ্ঞতার কথা যে ভুলবার মতো নয়। শ্রাপনেলের কাহিনী শুনেই তা বুঝতে পারছিস। এই ঘাটটার ওপর দিয়ে কি কম ঝুঁকি গেছে ভেবেছিস? একবার বেদুইন শত্রুরা আমাদের মরুভূমির মধ্যিখানে 1 মাস ঘেরাও করে রেখেছিল। মধ্যিখানে আমাদের শিবির, চারদিক ঘিরে ওরা। খাবার দাবার শেষ, জলের ট্যাঙ্কি খটখটে, বালি খুললে 1 ঘন্টায় 1 কাপও জল জমে না। আমরা জনা আস্তেক সেপাই, অগত্যা যে যার নিজের ঘাড়ের মাংস থেকে কুকরি দিয়ে একটু একটু করে খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম। 19 দিন বাদে আকাশ কালো করে বৃষ্টি নামলো, তাই রক্ষে। অবরোধকারীরা উঠ ছুটিয়ে যে যার মরুদ্যানে ভাগলো। তাদেরও জল জমিয়ে রাখতে হবে। সেই ফাঁকে আমরা উটের পিঠে ট্যাঙ্কি চাপিয়ে সেই যে দৌড় দিলাম, নিজেদের এলাকায় না পৌঁছে থামলাম না। এসব শুনে নগেন জ্যাঠা বললেন, কি সর্বনাশ! এমন সাংঘাতিক অভিজ্ঞতার কথা তো আগে বলিসনি। গজু খুড়ো বললেন, এ আর এমন কি? পেলিকান পাখিরা শুনেছি খাদ্য সংগ্রহ করতে না পারলে নিজেদের বুক চিরে ছানাদের তাজা রক্ত খাইয়ে বাঁচিয়ে রাখে।